যেটা নিয়ে বলছিলাম যে এবার এই যে এই সি প্যারামিটারটা বেসিক্যালি তোমার এরারটাকে ডিসাইড করবে। এই যে সি এর ভ্যালু দেখছো, এটা যত বেশি হবে, এটার ভ্যালু যত বেশি হবে তত এরার কম হবে, ঠিক আছে? তার মানে অবভিয়াসলি দেখতেই পাচ্ছ, যত সি এর ভ্যালু বেশি হচ্ছে, যত এই লাইনটার দূরত্ব বেশি হচ্ছে, মানে এটা দেখো এমন নয় যে এটা ডাইরেক্টলি এই লাইনটাকেই টাচ করবে, না, একদমই না। তোমাকে এই সি এর যে ভ্যালুটা আছে এটা বাড়িয়ে বাড়িয়ে, মানে লাইনটাকে বাড়িয়ে 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 এমন অবধি আনতে হবে যাতে লাইনটাকে টাচ হয়, ঠিক আছে? এমন নয় যে তুমি জাস্ট নিলেই টাচ হয়ে যাবে, না। তো যত বেশি তোমার সি এর ভ্যালু হবে তত বেশি ও কী করছে, এই মার্জিনের সাথে লিঙ্ক রাখছে, তার মানে এ বেসিক্যালি এই পয়েন্টগুলোকে এই মার্জিনের কাছে পাঠাতে চাইছে, এইভাবে বুঝতে পারো। তো যত বেশি সি এর ভ্যালু হবে তত বেশি ও এই মার্জিনটাকে টাচ করবে, ঠিক আছে? তত বেশি ও টাচ করার চেষ্টা করবে, তত বেশি ও এগুলোকে ঠিক জায়গায় পাঠাবার চেষ্টা করবে, ঠিক আছে? তো তত মিসক্লাসিফিকেশন কম হবে, তার মানে এরার কম হবে। সো এখানে আমি বলছি, তো বেসিক্যালি এখান থেকে আমরা কি বলতে পারি, যত বেশি সি এর ভ্যালু বাড়বে, হায়ার ভ্যালু অফ সি, তখন আমরা লিখব লেসার এরার, লেসার এরার, অবভিয়াসলি দেখে বুঝতেই পারছো। আর যদি সি এর ভ্যালু যত কম হবে, লোয়ার দ্য ভ্যালু অফ সি, যত সি এর ভ্যালু কম হবে তত কি হবে, মিসক্লাসিফিকেশন হবে, তত বেশি কি হবে, মিসক্লাসিফিকেশন হবে, তার মানে ঠিকঠাকভাবে পয়েন্টগুলোকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারবে না। এই যেমন দেখো এইখানে এই দুটো মার্জিনের মাঝখানে লাইনটা মাত্র এইটুকু, মানে এতটা আছে, মানে এই মার্জিনটাকে টাচ করছে, তো প্রপারলি আমরা ক্লাসিফাই করতে পারছি। ধরো যদি সি মার্জিনটা এই অবধি থাকতো, মানে এই যে দূরত্বটা এই অবধি থাকতো, তাহলে কি প্রপারলি ক্লাসিফাই হতো না। তো তাহলে যত সি এর ভ্যালু আমরা ছোটো করছি, ধরো যদি অপটিমাল হাইপার প্লেন অবধি আমাদের ভ্যালুটা হতো সি এর, তাহলে কি আমরা প্রপারলি ক্লাসিফাই করতে পারতাম না? অপটিমাল হাইপার প্লেনের উপরে কোনো পয়েন্ট যেন লাই না করে, তবেই প্রপারলি ক্লাসিফাই হচ্ছে, তাই না? বিকজ এটাই তো ডিসিশন বাউন্ডারি। তো যত সি এর ভ্যালু কম হবে তত এরারের চান্স বাড়বে, যত সি এর ভ্যালু বেশি হবে তত এরারের চান্স কমবে। সিটা হচ্ছে রেগুলার প্যারামিটার, এটা তো হচ্ছে এই ক্লাসের জন্য, এই এক্স ক্লাসের জন্য রেগুলারাইজেশন প্যারামিটার হচ্ছে C1, ঠিক আছে? তো এখানে তো এবার জিরো এই পয়েন্টগুলো আছে, তো এর জন্য তো একটা রেগুলারাইজেশন প্যারামিটার দরকার, তাই না? তো তার জন্য রেগুলারাইজেশন প্যারামিটার আছে, সেটাকে আমি ধরে নিচ্ছি x2 বলে। রেগুলারাইজেশন প্যারামিটার ফর দ্য সেকেন্ড ক্লাস, সেটা কি, সেটা আমি x2 দিয়ে ডিনোট করে দিচ্ছি, x2, ঠিক আছে? বা x দিয়ে, ঠিক আছে? x, c হচ্ছে তোমার প্রথম ক্লাসের রেগুলারাইজেশন প্যারামিটার, আর এক্স হচ্ছে তোমার দ্বিতীয় ক্লাসের রেগুলারাইজেশন প্যারামিটার। এখানেও সেম গল্প, তোমার যত এক্সের ভ্যালু, ধরো এখান থেকে এই অবধি, ধরো এইখান থেকে এই অবধি ডিস্টেন্সটা হচ্ছে তোমার এক্স, তো এবার এক্সের ভ্যালু যত বেশি হবে তত মার্জিনকে ছোঁয়ার চেষ্টা করবে, তত বেশি ও এই পার্টিকুলার গোলটাকে এইদিকে নিয়ে আসার চেষ্টা করবে, ঠিক আছে? তো যত এক্সের ভ্যালু বেশি হবে ততই তো এরার কম হবে। এখানেও ধরো এটা x1 ধরছি, এখান থেকে এটা হচ্ছে গিয়ে কত, x2, এখান থেকে এটা আমি জানি ঘিঞ্জি হয়ে যাচ্ছে, এটা x3, তো যত x1 x2 x3 এদের ভ্যালু যত বেশি হবে তত এরারের চান্স কমবে, আর যত এক্স এর ভ্যালু কম হবে তত মিসক্লাসিফিকেশন বাড়বে, ততই এরার বাড়বে। তো এখানেও আমি লিখে দিচ্ছি হায়ার ভ্যালু অফ এক্স, যত বেশি তোমার এক্স এর ভ্যালু বেশি হবে, লোয়ার দ্য এরার, তত এরার কমবে, আর যত এক্স এর ভ্যালু কম থাকবে তত বেশি এরার। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি লোয়ার দ্য ভ্যালু অফ এক্স, হায়ার দ্য এরার, হায়ার দ্য এরার। তো আশা করি বুঝতে পেরেছো। তো দুটো টাইপের ক্লাসিফিকেশনের জন্য দুটো রেগুলারাইজেশন প্যারামিটার আমরা নিয়েছি এবার, এবং যে কোনো মেশিন লার্নিং কনসেপ্টে দেখবে আমরা এরারকে রিডিউস করার জন্য রেগুলারাইজেশন প্যারামিটার ইউজ করি। সবসময় মাথায় রাখবে যে রেগুলারাইজেশন প্যারামিটার হচ্ছে এরারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। রেগুলারাইজেশন প্যারামিটার যেটা আছে দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরার, অবভিয়াসলি। ওই জন্যই আমরা রেগুলারাইজেশন প্যারামিটার লাগাই, যাতে এরার কমানো যায়। তো যত বেশি রেগুলারাইজেশন প্যারামিটারের মান বাড়বে তত এরারের মান কমবে, ওই কারণেই তো লাগানো হয়। যেমন L1 রেগুলারাইজেশন হয়, L2 রেগুলারাইজেশন হয়, এগুলো ওই কারণেই লাগানো যাতে ওয়েট বা বায়াস এগুলোর মান যাতে কমানো যায়, বা এরার যেগুলো হচ্ছে, ঠিক আছে, এরার ইন ওয়েটস যেটা, সেটা যাতে কমানো যায়, সেই জন্যই আমরা রেগুলারাইজেশনের মানটাকে বাড়াই। বোঝা গেছে এই অবধি? ওকে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আচ্ছা, এবার আরেক রকমের প্যারামিটার হয়, সেই প্যারামিটারটা হচ্ছে বেসিক্যালি তোমার কি বলবো, গামা প্যারামিটার, ঠিক আছে? এবার আরেক রকমের প্যারামিটার হয়, প্যারামিটারটার নাম হচ্ছে গামা প্যারামিটার, ঠিক আছে?
সো এই যে গামা প্যারামিটার আছে, এই গামা প্যারামিটারটা কার সাথে জড়িত আছে? এই গামা প্যারামিটারটা তোমার বেসিক্যালি কার্নেল ফাংশনের সাথে জড়িত আছে। কার্নেল ফাংশন কি করে? একটা লোয়ার ডাইমেনশনাল স্পেসের ডেটাকে হায়ার ডাইমেনশনাল স্পেসে প্রজেক্ট করে যাতে আমরা ক্লাসিফাই করতে পারি। এটা বলেইছিলাম কিছুক্ষণ আগেই। তো বেসিক্যালি মডেলের ফ্লেক্সিবিলিটি, যে মডেলটা আছে তার ফ্লেক্সিবিলিটিটা তুমি গামা প্যারামিটারের থ্রু দিয়ে বুঝতে পারবে। গামা প্যারামিটারের থ্রু দিয়ে কোনো একটা মডেলের ফ্লেক্সিবিলিটিটাকে তুমি আরামসে বুঝতে পারবে। ঠিক আছে, সো গামা প্যারামিটারের ব্যাপারেও বোঝা গেল আশা করি। সো এবার দেখো, তোমার এটা নিয়ে অতটা বেশি জানার দরকার নেই, ঠিক আছে, অত চাপ নেই। এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কিছু মেরিটস এবং ডিমেরিটস এসভিএম এর। ঠিক আছে, মেরিটস এবং ডিমেরিটস। তো দেখো মেরিটস কি, বেসিক্যালি এটাকে আমরা কমপ্লেক্স প্রবলেমের জন্য ইউজ করতে পারি, কমপ্লেক্স প্রবলেমের জন্য ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবং যত আমরা ডাইমেনশন বাড়াবো, যত আমরা এই কোনো একটা পার্টিকুলার প্রবলেমের ডাইমেনশনটাকে বাড়াবো, মানে ধরো 1 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশন নিয়ে গেলাম, তখন এসভিএম ইউজ করে যতটা অ্যাকিউরেসি পাবো, 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে নিয়ে গেলে আরও বেশি অ্যাকিউরেসি পাবো। মানে যত বেশি ডাইমেনশন বাড়াবো তত অ্যাকিউরেসি বাড়বে। নেক্সট হচ্ছে যে ইফ উই, এটা তাহলে ওটাই লিখছি, ইফ উই প্রজেক্ট দ্য প্রবলেম ইনটু হায়ার ডাইমেনশন স্পেস, ঠিক আছে, হায়ার ডাইমেনশন স্পেসে আমি যদি প্রজেক্ট করি তাহলে কি হচ্ছে, এসভিএম এর অ্যাকিউরেসি বাড়ছে, দেন এসভিএম অ্যাকিউরেসি ইনক্রিজ। ঠিক আছে, এটা আশা করি মাথায় ঢুকলো। যত বেশি মানে তুমি যদি 2 ডাইমেনশন আছে, 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশন করলে অ্যাকিউরেসি বাড়লো, 3 ডাইমেনশন থেকে 4 ডাইমেনশন করলে অ্যাকিউরেসি বাড়লে, এরকম মানে এমন নয় যে তুমি এটাকে nth ডাইমেনশন অবধি নিয়ে যেতে পারবে, এমন নয়। সব প্রবলেমকে তুমি nth ডাইমেনশন অবধি নিয়ে যেতে পারবে না, যত অবধি নিয়ে যাওয়া যায় তত অবধি নিয়ে যাও, দেখবে ততটাই অ্যাকিউরেসি বাড়ছে এসভিএম ইউজ করলে। ঠিক আছে, তো এবার নেক্সট হচ্ছে যে এই যে এসভিএমটা আছে, এসভিএম পুরোপুরি কাজ করে হচ্ছে সাপোর্ট ভেক্টরের বেসিসে, মানে যে পয়েন্টগুলো তোমার এই মার্জিনের থেকে সব থেকে বেশি কাছে ও কিন্তু তাদের বেসিসেই দেখে, ও কিন্তু যেগুলো দূরে আছে যে পয়েন্টগুলো তাদের নিয়ে ভাবেও না। ঠিক আছে, যে পয়েন্টগুলো এই অপটিমাল হাইপারপ্লেন ডিসিশন বাউন্ডারি সব থেকে কাছে, যেগুলোকে সাপোর্ট ভেক্টর বলি, এদেরকেই ও বেসিক্যালি নিজের মেমোরিতে স্টোর করে, আর বাকি পয়েন্টগুলোকে স্টোর করেও না। ঠিক আছে, সো এটা মেমোরি এফিশিয়েন্ট। তাহলে আমি এখানে লিখতে পারি যে এসভিএম রিলাইজ অনলি অন সাপোর্ট ভেক্টরস, সো ইট ইজ মেমোরি এফিশিয়েন্ট। ঠিক আছে, এবার দেখো এ কিন্তু বিভিন্ন রকমের কার্নেল ফাংশন ইউজ করে। ঠিক আছে, বিভিন্ন রকমের কার্নেল ফাংশন ইউজ করে, তো ওই জন্য ভার্সেটাইল, ইট ইউজেস ডিফারেন্ট কার্নেল ফাংশনস, বিকজ এর মেন কাজ হচ্ছে বেসিক্যালি লিনিয়ারলি সেপারেবল করা, তার জন্য অনেক সময় লোয়ার ডাইমেনশন থেকে ডেটাটাকে হায়ার ডাইমেনশনে নিয়ে যেতে হতে পারে। সো ইট ইউজেস ডিফারেন্ট কার্নেল ফাংশনস, দাস ভার্সেটাইল। ঠিক আছে, বাট অনেক সময় দেখবে কিছু কিছু কার্নেল ফাংশন আছে যেগুলো ইউজ করলে কিন্তু আমাদের ঠিকঠাকভাবে ক্লাসিফাই করতে পারে না এসভিএম, সেটার ব্যাপারেও আমি বলছি, সেটাই ডিমেরিটসে আসবে। ঠিক আছে, এবার আসো ডিমেরিটসের ব্যাপারে আমরা বলছি। ডিমেরিটসে দেখো সবার আগে আমরা একটা জিনিস বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, যে এসভিএম আমরা কিন্তু কোথায় ইউজ করি, এসভিএম আমরা বেসিক্যালি স্মল ডেটা সেটের জন্য ইউজ করি, তাই তো। তো লার্জ ডেটা সেটে এসভিএম ঠিকঠাক কাজ করবে না, তো তাহলে এটা আমি বলে দিচ্ছি আনসুটেবল ফর লার্জ ডেটা সেট। আমি এখানে লিখেই দিচ্ছি, যদি ডেটা সেট বড় হয়ে যায় তাহলে কিন্তু এসভিএম ঠিকঠাক আউট প্রেডিকশন দেবে না। ঠিক আছে, এবার আমায় যদি অপটিমাল পারফরমেন্স নিয়ে আসতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে ভালো করে হাইপার প্যারামিটারগুলোকে কিন্তু টিউন করতে হবে। ফর অপটিমাল পারফরমেন্স হাইপার প্যারামিটার শুড বি টিউনড কেয়ারফুলি। ঠিকঠাকভাবে যদি তুমি হাইপার প্যারামিটারগুলোকে টিউন না করো, ঠিক, এটার ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে বলবো, আপাতত জাস্ট এটা জেনে রাখো, শুড বি টিউনড কেয়ারফুলি। যদি তুমি ঠিকঠাকভাবে ফাইন টিউনিং না করো হাইপার প্যারামিটারগুলো, তাহলে কিন্তু এসভিএম
ঠিকঠাক প্রেডিকশন দেবে না, অ্যাকিউরেসি খারাপ হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তুমি যদি নন লিনিয়ার কার্নেল ফাংশন ইউজ করো তাহলে কিন্তু মডেলটাকে ইন্টারপ্রেট করা মুশকিল হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ধরো 1 ডাইমেনশনাল প্লেনে এরকম একটা ডেটা আছে, ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো এরকম আছে, দিয়ে এখানে কাটা কাটা, এখানে কাটা কাটা, ঠিক আছে, আর এখানে ধরো আর এটা লিনিয়ারলি সেপারেবল নয়, বিকজ তুমি একটা পার্টিকুলার স্ট্রেট লাইন দিয়ে তুমি মানে সেপারেট করতে পারবে না। এবার তুমি যদি এখানে একটা পলিনোমিয়াল কার্নেল ফাংশন ইউজ করো, পলিনোমিয়াল কার্নেল ফাংশন, তাহলে কি হবে, তাহলে ধরো পলিনোমিয়াল কার্নেল ফাংশন এরকমভাবে ইয়ে করে দিলাম, এটা দেখো এটা একটা পলিনোমিয়াল প্যারাবোলিক টাইপের, একটা উল্টো দিকের প্যারাবোলা, মানে পলিনোমিয়াল অবভিয়াসলি। এই যে কার্নেল ফাংশন যেটা দেখছো এফএক্স, ঠিক আছে, সিঙ্গেল ভ্যারিয়েবলেই করছি, এটা হচ্ছে তোমাদের কার্নেল ফাংশন, এটা দিয়ে তুমি কিন্তু ইজিলি ক্লাসিফাই করে দিচ্ছ, অসুবিধা নেই। বাট তুমি এটাকে যখন এক্সপ্লেন করতে যাবে তখন কিন্তু মুশকিল হবে, এবং প্রেডিক্ট করা হয়তো প্রেডিক্ট করে দেবে, বাট তোমার ইন্টারপ্রেট করতে অসুবিধা হবে এবং প্রেডিকশানগুলোকে বোঝাতে অসুবিধা হবে। ঠিক আছে, তো এটা অবভিয়াসলি পলিনোমিয়াল কার্নেল ফাংশন কি, এটা একটা নন লিনিয়ার কার্নেল ফাংশন, এক্স স্কোয়ার হতে পারে, এক্স কিউব হতে পারে ফাংশনের মধ্যে, তো নন লিনিয়ার। তো এটাই আমি বলছি, স্ট্রেট লাইন দিয়ে তো সেপারেট করতে পারলে না, তো এখানে আমি ওটাই লিখে দিচ্ছি যে when non-linear kernel function is used, when non-linear kernel function is used, it becomes difficult to interpret and explain প্রেডিকশানগুলোকে বোঝানো মুশকিল হয়ে যায় এবং মডেলটাকে ইন্টারপ্রেট করাও কিন্তু মুশকিল হয়ে যায়। সেই জন্য সবসময় লিনিয়ার কার্নেল ফাংশন ইউজ করতে বলা হয়, যদিও অনেক রকমেরই কার্নেল ফাংশন এসভিএম ইউজ করে, এটা দিয়েও হয়তো তোমার প্রেডিকশান ঠিকঠাকই দিয়ে দেবে, বাট তুমি বোঝাতে পারবে না, তুমি বুঝতে পারবে না এই প্রেডিকশানটা কী করে এলো, বা তুমি ইন্টারপ্রেট ঠিকঠাকভাবে করতে পারবে না। এই জন্য সবসময় লিনিয়ার কার্নেল ফাংশন ইউজ করতে বলে, যেটা হচ্ছে তোমার WX+B ওরম জাতীয়, যেটা ডিসিশন বাউন্ডারি ইউজ করছে। ওকে, সো এর পরের ভিডিওতে আমরা এই হাইপার প্যারামিটার টিউনিং কাকে বলে, কেন করি, এইসবের ব্যাপারে আলোচনা করব। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।